2024-এর মাধ্যমিক পরীক্ষা চলে এলো, হাতে গোনা আর মাত্র কয়েকটি দিন। আর আমার প্রিয় ছাত্রছাত্রীরা চরম উত্তেজনার শিখরে অবস্থিত। কলের পর কল আর মেসেজে একটাই প্রশ্ন, স্যার বাংলা সাজেশনটা কবে দেবেন? আর আজ আমি তোমাদের এই সকল দুশ্চিন্তার অবসান ঘটাতে এবং 2024-এর মাধ্যমিক পরীক্ষায় বাংলার সবচেয়ে নির্ভরযোগ্য, অতি সংক্ষিপ্ত 100% কমনযোগ্য সাজেশন নিয়ে চলে এলাম। আমি আশা করি বিগত বছরগুলির মতো এবছরেও এই সাজেশন থেকেই তোমরা মাধ্যমিকে 100% কমন পাবে। আর গত বছরের সাজেশনের ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছো, কৌতূহল প্রকাশ করেছো আমি কিভাবে 100% কমন তোমাদের দিয়েছিলাম। আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে সাজেশন করার আমার যে গোপন কৌশল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা যে কোনো পরীক্ষার সাজেশন নিজেরাই করে নিতে পারবে। শুধু তাই নয়, এই সংক্ষিপ্ত সাজেশনে থাকছে আমাদের পাঠ্য বইয়ের প্রতিটি গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক, ব্যাকরণ, সংলাপ, প্রতিবেদন এবং বঙ্গানুবাদ নিয়ে আলাদা আলাদা করে প্রশ্ন, যাতে তোমরা অতি সহজেই বুঝতে পারো। সেই সাথে থাকছে মাধ্যমিক পরীক্ষায় বাংলার নম্বর বিভাজন, থাকছে বাংলায় কি করে অতি সহজে 97 থেকে 98% নম্বর তোলা যায়, এবং এমন কিছু বিষয় আছে যেগুলো মাধ্যমিক পরীক্ষায় কখনোই আসে না, কিন্তু ছাত্রছাত্রীরা সেই বিষয় নিয়ে মেতে থাকে। তারও একটি সঠিক মূল্যায়ন এই সাজেশনের মধ্যে যুক্ত করেছি। তাহলে সাজেশনটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভালো লেগে থাকলে একটি লাইক এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করবে। তাহলে প্রথমেই আসছি আমার এই সাজেশন তৈরি করার কৌশল প্রসঙ্গে। আমি মূলত দুটি কৌশল অবলম্বন করি। 1 নম্বর, প্রথমেই দেখে নেব গত বছর অর্থাৎ 2023 সালে মাধ্যমিক পরীক্ষায় কোন কোন গল্প কবিতা থেকে 3 নম্বরের ও 5 নম্বরের প্রশ্ন এসছে। তাহলে দেখব মাধ্যমিক 2023 3 নম্বরের প্রশ্ন এসছে বহুরূপী থেকে, অদল বদল থেকে, আফ্রিকা থেকে এবং আয়ারও বেঁধে বেঁধে থেকে, কবিতা থেকে। এবং 5 নম্বরের বড় প্রশ্ন এসছে নদীর বিদ্রোহ, জ্ঞানচক্ষু, অভিষেক এবং অস্ত্রের বিরুদ্ধে গান থেকে। তাহলে গত বছর অর্থাৎ 2023-এ মাধ্যমিক পরীক্ষায় যে যে গল্প কবিতা থেকে কোনো প্রশ্ন আসেনি সেগুলো হলো অসুখী একজন, প্রলয় উল্লাস, সিন্ধু তীরে এবং পথের দাবি। তাহলে সহজেই বুঝে নিতে পারছো এবছর অর্থাৎ 2024-এ মাধ্যমিক পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ হলো গত বছর যেখান থেকে আসেনি সেই অসুখী একজন, প্রলয় উল্লাস, সিন্ধু তীরে এবং পথের দাবি, এখান থেকে বেশি প্রশ্ন আসবে। এবং গত বছর যেখান থেকে 3 নম্বরের প্রশ্ন এসেছিল সেখান থেকে এবার সাধারণত 5 নম্বরের প্রশ্ন আসার চান্স বেশি। এবং গত বছর যেখান থেকে 5 নম্বরের প্রশ্ন এসেছিল এবার সেখান থেকে 3 নম্বরের প্রশ্ন আসার চান্স বেশি। আর আমি সেইভাবেই সাজেশনটাকে সাজিয়েছি। আর দ্বিতীয় কৌশল আমি সাজেশনের শেষে গিয়ে আলোচনা করছি। প্রথমেই আসছি আমাদের পাঠ্যাংশের কবিতা নিয়ে। 2024-এর মাধ্যমিক পরীক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কবিতা হলো অসুখী একজন। এই কবিতা থেকে আমি মাত্র 2টি 5 নম্বরের প্রশ্ন সাজেস্ট করব। 1 নম্বর, সেই মেয়েটি আমার অপেক্ষায়। কোন মেয়েটির কথা বলা হয়েছে? সে অপেক্ষা করে কেন? মেয়েটি কোন অবস্থায় রয়ে গেল? কবিতা অবলম্বনে আলোচনা করো। 1-1-3। 2 নম্বর প্রশ্ন, তারপর যুদ্ধ এলো। তারপর বলতে কোন সময়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে? যুদ্ধের পরিণতি কি হয়েছিল? 1+4। এখান থেকে 3 নম্বরের জন্য পরীক্ষায় আসার মতো সম্ভাব্য প্রশ্ন হলো মাত্র 3টি। 1 নম্বর, তারা আর স্বপ্ন দেখতে পারল না। কারা এবং কেন
আর স্বপ্ন দেখতে পারল না। 1+2। 2 নম্বর প্রশ্ন, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। কি কি চূর্ণ হয়ে গেল? এই চূর্ণ হয়ে যাওয়া কিসের ইঙ্গিত বহন করে? এটাও 1+2। পরের প্রশ্ন, সেই মেয়েটির মৃত্যু হলো না। কোন মেয়েটির কেন মৃত্যু হলো না? এটাও 1+2। এরপরেই আসছি আমাদের পাঠ্যের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কবিতা। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কবিতা হলো প্রলয় উল্লাস। এখান থেকে পরীক্ষায় আসার মতো 2টি 5 নম্বরের সম্ভাব্য প্রশ্ন হলো, তোরা সব জয়ধ্বনি কর। কাদের উদ্দেশ্যে কবির এই আহ্বান? কবিতার ভাববস্তু বিশ্লেষণ করে এই আহ্বান ধ্বনির পুনরাবৃত্তির যৌক্তিকতা প্রতিপন্ন করো। দ্বিতীয় প্রশ্ন, কাল ভয়ঙ্কর বেশে এবার ওই আসে সুন্দর। কাল ভয়ঙ্কর বলতে কাকে বোঝানো হয়েছে? তাকে কবি সুন্দর বলেছেন কেন? এখান থেকে 3 নম্বরের জন্য 2টি সম্ভাব্য প্রশ্ন হলো, মাভৈ মাভৈ জগৎ জুড়ে প্রলয়ে এবার ঘনিয়ে আসে। মাভৈ মাভৈ বলতে কি বোঝানো হয়েছে? প্রলয় এসে কোন কাজ করবে বলে কবির মনে হয়েছে? 1+2। পরের প্রশ্ন, এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে। মহানিশা কি? এই মন্তব্যের মধ্য দিয়ে কবি কিসের ইঙ্গিত করেছেন? এটাও 1+2। এবারে আসছি পাঠ্যের তৃতীয় গুরুত্বপূর্ণ কবিতা সিন্ধু তীরে নিয়ে। সিন্ধু তীরে থেকে 5 নম্বরের জন্য সম্ভাব্য 2টি প্রশ্ন হলো, কন্যারে ফেলিল যথা। কন্যার পরিচয় দাও। তাকে যেখানে ফেলা হয়েছিল সেই স্থানটির বর্ণনা দাও। 1+4। পরের প্রশ্ন, সৈয়দ আলাওলের পদ্মাবতী কাব্যের সিন্ধু তীরে কাব্যাংশ অনুসরণে সমুদ্রকন্যা পদ্মার চরিত্রের বর্ণনা দাও। একসাথে 5। এখান থেকে মাধ্যমিক পরীক্ষায় আসার মতো 3 নম্বরের 2টি সম্ভাব্য প্রশ্ন হলো, পঞ্চকন্যা পাইলা চেতন। পঞ্চকন্যা বলতে কাদের বোঝানো হয়েছে? তারা কিভাবে চেতনা লাভ করেছিল? 1+2। পরের প্রশ্ন, শ্রীযুত মাগন গুণী। মাগন গুণী কে? তার কোন প্রসঙ্গ কবি এখানে উল্লেখ করেছেন? 1+2। এবারে আসছি আয় আরো বেঁধে বেঁধে থেকে সম্ভাব্য প্রশ্নে। প্রথমেই দেখে নেব 5 নম্বরের জন্য একটি বড় প্রশ্ন, আয় আরো বেঁধে বেঁধে থাকি। কবির এই আহ্বানের প্রয়োজনীয়তা কবিতা অবলম্বনে লেখো। একসাথে 5। পরে 3 নম্বরের জন্য আছে 2টি সম্ভাব্য প্রশ্ন। প্রথম প্রশ্ন, আমাদের পথ নেই কোনো। পথ না থাকার কারণ কি? একসাথে 3। পরের প্রশ্ন, এই মুহূর্তে মরে যাব নাকি? কাদের কেন এই আশঙ্কা? এটাও 1+2। এবারে আসছি আফ্রিকা কবিতা থেকে। এখান থেকেও মাধ্যমিক পরীক্ষায় আসার মতো একটি মাত্র বড় প্রশ্ন হলো, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো। মানবী কে? কেন সে মানহারা? কাকে কেন তার কাছে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে? 1+2+2 = 5। এখান থেকে 3 নম্বরের জন্য সাজেস্টেড প্রশ্ন হলো মাত্র 3টি। 1 নম্বর, স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষ। স্রষ্টা কে? তিনি নিজের প্রতি অসন্তুষ্ট হয়েছিলেন কেন? 1+2। ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। তোমাকে বলতে কাকে বোঝানো হয়েছে? কে তাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল? এটাও 1+2। পরের প্রশ্ন, সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই। সমুদ্র পাড়ে বলতে কি বোঝানো হয়েছে? সেই মুহূর্তে সেখানে কি হয়েছিল? এটাও 1+2। এবারে আসছি অভিষেক কাব্যাংশ থেকে সম্ভাব্য প্রশ্ন নিয়ে। এখান থেকে আমি মাত্র একটি বড় প্রশ্ন সাজেস্ট করব, তা হলো
ইন্দ্রজিৎ চরিত্র। এবং 3 নম্বরের জন্য সম্ভাব্য প্রশ্ন হলো, তবে এ বার্তা, এ অদ্ভুত বার্তা জননী, কোথায় পাইলে তুমি, শীঘ্র কহ দাসে। কোন বার্তাকে কেন অদ্ভুত বলা হয়েছে? বক্তার এই শীঘ্রতার কারণ উল্লেখ করো। 3-1। 3 নম্বরের দ্বিতীয় প্রশ্ন, রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী, রত্নাকর শব্দের অর্থ কি? এখানে কার সম্বন্ধে কেন একথা বলা হয়েছে? তিনি উত্তরে কি বলেছিলেন? পরের প্রশ্ন, বৃহন্নলা রূপী কিরীটি কে? তার কোন কীর্তির কথা এখানে উল্লেখিত হয়েছে? 1+2। লাস্ট প্রশ্ন, হা ধিক মোড়ে, কে কি কারণে নিজেকে ধিক্কার জানিয়েছেন? এটাও 1+2। এবারে আসছি আমাদের পাঠ্যাংশের অন্তিম কবিতা, অস্ত্রের বিরুদ্ধে গান নিয়ে। এই কবিতা থেকে এবছর মাধ্যমিকে 5 নম্বরের প্রশ্ন আসবে না। এখান থেকে আসার মতো 3 নম্বরের প্রশ্ন হলো, আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি, উঠে দাঁড়াই। এই কথাটির মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? একসাথে 3। দ্বিতীয় প্রশ্ন, গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে সে খড়কুটো। উক্তিটি কার? তিনি গানকে কিভাবে গ্রহণ করেছিলেন? তৃতীয় প্রশ্ন, গান দাঁড়ালো ঋষি বালক, গানের সঙ্গে ঋষি বালকের উপমাটি ব্যাখ্যা করো। একসাথে 3। তাহলে কবিতা থেকে এই পর্যন্ত। এবারে আসছি আমাদের পাঠ্যের গল্প থেকে সম্ভাব্য প্রশ্ন নিয়ে। প্রথমেই আসছি সব থেকে গুরুত্বপূর্ণ গল্প, পথের দাবি। কারণ এই পথের দাবি থেকে গত বছর অর্থাৎ 2023-এর মাধ্যমিকে কোনো প্রশ্ন আসেনি। তাহলে পথের দাবি থেকে সম্ভাব্য বড় প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন হলো 2টি। 1 নম্বর, লোকটি কাশিতে কাশিতে আসিল, এখানে কোন লোকটির কথা বলা হয়েছে? তার চেহারা ও পোশাক পরিচ্ছদের বর্ণনা দাও। 1+4। এবং দ্বিতীয় প্রশ্ন, অপূর্ব চরিত্র। আর এখান থেকে মাধ্যমিক পরীক্ষায় আসার মতো 3 নম্বরের কয়েকটি সম্ভাব্য প্রশ্ন হলো, 1, দয়ার সাগর, পরকে সেজেদি নিজে খাইনে, কে কাকে একথা বলেছিল? সেখানে দয়ার সাগর কথাটি কোন বিশেষ অর্থে প্রযুক্ত? পরের প্রশ্ন, মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশে যাই, কার কি মনে হওয়ার কথা বলা হয়েছে? এর মধ্যে তার কোন মানসিকতা প্রকাশিত হয়েছে? পরের প্রশ্ন, তুমি তো ইউরোপিয়ান নও, কে কাকে কথা বলেছিল? ইউরোপিয়ান না হওয়ার ফলে কি হয়েছিল? এবারে আসছি পাঠ্যাংশ থেকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ গল্প, বহুরূপী নিয়ে। এই বহুরূপী থেকে 5 নম্বরের জন্য সম্ভাব্য 2টি প্রশ্ন হলো, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, হরিদার জীবনে কিভাবে নাটকীয় বৈচিত্র্য আসে? একসাথে 5। দ্বিতীয় প্রশ্ন, বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা, বহুরূপী গল্প অনুসরণে উক্ত সন্ধ্যার দৃশ্য বর্ণনা করো। একসাথে 5। এবার দেখে নেব এখান থেকে 3 নম্বরের প্রশ্ন। 1, সে ভয়ানক দুর্লভ জিনিস, ভয়ানক দুর্লভ জিনিসটা কি? তা কে কিভাবে লাভ করেছিলেন? 1+2। পরের প্রশ্ন, রাগ নামে কোনো রিপু আমার নেই, রিপু শব্দের অর্থ কি? রাগ নামে কোনো রিপু না থাকার কারণ কি? এটাও 1+2। এবারে আসছি পাঠ্যাংশের তৃতীয় গুরুত্বপূর্ণ গল্প, অদল বদল থেকে। অদল বদল থেকে পরীক্ষায় আসার মতো একটি মাত্র 5 নম্বরের প্রশ্ন হলো, অদল বদল গল্প অবলম্বনে অমৃত ও ঈশাবের বন্ধুত্বের পরিচয় দাও। একসাথে 5। এবং এখান থেকে 3 নম্বরের জন্য সম্ভাব্য প্রশ্ন হলো মাত্র 3টি। 1 নম্বর, অমৃত ও ঈশাবের মধ্যে কি কি মিল অথবা অমিল ছিল? দ্বিতীয় প্রশ্ন, কি খাঁটি কথা, অমৃতের জবাব আমাকে
বদলে দিয়েছে। কে কোন প্রসঙ্গে একথা বলেছে? খাঁটি কথাটি কি? 1+2। পরের প্রশ্ন, অমৃত সত্যিই তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল। অমৃত তার বাবা মাকে কিভাবে জ্বালিয়েছিল? একসাথে 3। এরপরেই আসছি জ্ঞানচক্ষু গল্প থেকে সম্ভাব্য প্রশ্ন নিয়ে। এখান থেকে পরীক্ষায় আসার মতো একটিমাত্র বড় প্রশ্ন হলো, জ্ঞানচক্ষু গল্পের গৌণ চরিত্রগুলি গল্পে কি ভূমিকা পালন করেছে তা আলোচনা করো। এখান থেকে 3 নম্বরে পরীক্ষায় আসার মতো সম্ভাব্য প্রশ্ন হলো, জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। তপনের জ্ঞানচক্ষু কিভাবে খুলেছিল? পরের প্রশ্ন, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। তপন গভীরভাবে কি সংকল্প করেছিল? পরের প্রশ্ন, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল? সেই সন্দেহ কিভাবে দূর হয়েছিল? এটাও 1+2। এরপরেই আসছি পাঠ্যাংশের অন্তিম গল্প নদীর বিদ্রোহ থেকে সম্ভাব্য প্রশ্ন নিয়ে। এখান থেকে 5 নম্বরের জন্য আমি কোনো প্রশ্ন দেইনি। 3 নম্বরের জন্য সম্ভাব্য কয়েকটি প্রশ্ন হলো, নদীর বিদ্রোহ গল্পে নদীর বিদ্রোহী হয়ে ওঠার কারণ কি? একসাথে 3। পরের প্রশ্ন, কিন্তু পারিবে কি? কি পারা নিয়ে এই সংশয়? এই সংশয়ের কারণ কি? 1+2। পরের প্রশ্ন, বোধ হয় এই প্রশ্নের জবাব দেবার জন্যই, কোন প্রশ্নের জবাব দেওয়ার জন্য কি হয়েছিল? এটাও 1+2। এবারে আসছি আমাদের পাঠ্যের প্রবন্ধ থেকে সম্ভাব্য প্রশ্ন নিয়ে। আমাদের পাঠ্যে 2টি প্রবন্ধ রয়েছে, 1 হারিয়ে যাওয়া কালিকলম, আর 2 বাংলা ভাষায় বিজ্ঞান। এই 2টি প্রবন্ধ থেকে 5 নম্বরের 2টো বড় প্রশ্ন আসবে, একটি উত্তর লিখতে হবে। এখান থেকে কোনো 3 নম্বরের প্রশ্ন আসবে না। তাহলে দেখা যাক 5 নম্বরের প্রশ্ন কি কি রয়েছে। হারিয়ে যাওয়া কালিকলম থেকে, কলমকে বলা হয় তলোয়ারের চেয়ে শক্তিধর। সপ্রসঙ্গ ব্যাখ্যা করো। একসাথে 5। পরের প্রশ্ন, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে লেখক বেশ কয়েকটি প্রবাদের ব্যবহার করেছেন। প্রবাদ ব্যবহারের প্রাসঙ্গিকতা বিচার করো। একসাথে 5। এখান থেকে শেষ প্রশ্ন, প্রাবন্ধিক শ্রীপান্থ যেভাবে কলমের বিবর্তনের কথা তার প্রবন্ধে উল্লেখ করেছেন তা আলোচনা করো। এটাও একসাথে 5। এবং বাংলা ভাষায় বিজ্ঞান থেকে 5 নম্বরের জন্য সম্ভাব্য বড় প্রশ্ন হলো মাত্র 2টি। 1 নম্বর, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনো নানা রকমের বাধা আছে। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার বাধাগুলি উল্লেখ করো। এই প্রশ্নটা অতি গুরুত্বপূর্ণ, এটা আসার চান্স 99%। দ্বিতীয় প্রশ্ন, এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা ভাষা সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। কোন দোষের কথা বলা হয়েছে? কিভাবে এই দোষ থেকে মুক্ত হওয়া যাবে? 1+4। এবারে আসছি আমাদের পাঠ্যে নাটক থেকে সম্ভাব্য বড় প্রশ্ন নিয়ে। আমাদের পাঠ্যে একটিমাত্র নাটক রয়েছে, তা হলো সিরাজউদ্দৌলা। এখান থেকে 4 নম্বরে 2টো বড় প্রশ্ন আসবে, একটি উত্তর লিখতে হবে। তাহলে এখান থেকে দেখা যাক সম্ভাব্য প্রশ্ন কি রয়েছে। ওখানে কি দেখছো মূর্খ? বিবেকের দিকে চেয়ে দেখো। বক্তা কাকে মূর্খ বলে সম্বোধন করেছেন? তার এরূপ মন্তব্যের কারণ কি? 1+3। এই প্রশ্নটা থেকেই ঘসেরির চরিত্র লেখা যাবে বা পরীক্ষায় আসতে পারে। পরের প্রশ্ন, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী। কোন জাতির কথা বলা হয়েছে? সৌভাগ্য সূর্য অস্তাচলগামী একথা বলার কারণ কি? 1+3। পরের প্রশ্ন, জানি না আজকার রক্ত সে চায়। পলাশী, রাক্ষসী পলাশী। সপ্রসঙ্গ ব্যাখ্যা করো।
পরের প্রশ্ন, আমার এই অক্ষমতার জন্য আমাকে ক্ষমা করো। বক্তা কাদের কাছে কোন অক্ষমতা প্রকাশ করেছেন? 1+3। এবং এখান থেকে শেষ প্রশ্ন হলো সিরাজউদ্দৌলা চরিত্র। এবারে আসছি আমাদের সহায়ক পাঠ কোনি থেকে সম্ভাব্য বড় প্রশ্ন নিয়ে। কোনি থেকে 5 নম্বরের মোট প্রশ্ন আসবে 4টি, উত্তর লিখতে হবে 2টি, অর্থাৎ 5+5 মোট 10 নম্বর। তাহলে দেখা যাক এখান থেকে 5 নম্বরের জন্য সম্ভাব্য প্রশ্নের তালিকায় কি কি প্রশ্ন রয়েছে। 1 নম্বর, খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি। কার খাওয়ায় লোভ নেই, তার ডায়েটিং এর পরিচয় দাও। 1+4। পরের প্রশ্ন, 4 বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে। প্রজাপতি কি, সে কার চেষ্টায় কিভাবে ডানা মেলেছিল? এটাও 1+4। পরের প্রশ্ন, ক্ষিতীশের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং সেই অভিযোগের জবাব। এটাও 5। পরের প্রশ্ন, অভাব ও বঞ্চনার বিরুদ্ধে কোনির সংগ্রাম। পরের প্রশ্ন, সব পারে, মানুষ সব পারে। ফাইট কোনি ফাইট, এই মন্ত্র কোনির জীবনে কিভাবে কাজ করেছিল? পরের প্রশ্ন, এটা বুকের মধ্যে পুষে রাখুক। বুকের মধ্যে কি পুষে রাখার কথা বলা হয়েছে? খিদ্দা কেন এই পুষে রাখার কথা বলেছেন? 1+4। পরের প্রশ্ন, ক্ষিতীশের একটা হাত তোলা, চোয়াল শক্ত। ক্ষিতীশ সিংহের এরকম আচরণের কারণ কি? শেষ এবং লাস্ট প্রশ্ন, প্রণবেন্দুর চরিত্র। এরপরেই আসছি পাঠ্যাংশের অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে। এর জন্য তোমরা পাঠ্যাংশে যে সমস্ত গল্প কবিতাগুলো রয়েছে সেগুলো বারবার পড়বে, খুঁটে খুঁটে পড়বে। টেক্সট যদি ভালো করে পড়া থাকে তাহলে অযথা কোশ্চেন পেপার বা টেস্ট পেপার নিয়ে অত মাথা ঘামানোর দরকার নেই। তোমরা এই টেক্সটটা যত ভালো করে পড়বে, শর্ট প্রশ্নগুলো অতি সহজেই উত্তর লিখতে পারবে। এবারে আসছি ব্যাকরণ প্রসঙ্গে। আমাদের পাঠ্যে ব্যাকরণের মাত্র 4টি পাঠ রয়েছে। 1 কারক, 2 সমাস, 3 বাক্য এবং 4 বাচ্য। এই ব্যাকরণ থেকে মূলত 2 রকমের প্রশ্ন হয়। 1 নম্বর হলো গল্প থেকে বা কবিতা থেকে কোনো লাইন তুলে দিয়ে তার কারক, সমাস বা বাচ্য নির্ণয় বা পরিবর্তন করা। দ্বিতীয়ত কোনো সংজ্ঞা বা বৈশিষ্ট্য। ব্যাকরণ মূলত চর্চার বিষয়। সংজ্ঞা আর বৈশিষ্ট্যগুলো জানা থাকলে আর টেস্ট পেপার ধরে ধরে যদি আমি নির্ণয় করা শিখি তাহলে পরীক্ষায় কোনো ব্যাকরণ আটকাবে না। আর এই মাধ্যমিক পরীক্ষায় আসার মতো কিছু সম্ভাব্য প্রশ্ন আমি এখানে উল্লেখ করছি। আশা করি এর মধ্যেই পরীক্ষায় যাবতীয় প্রশ্ন আসবে। আর ব্যাকরণ থেকে সব প্রশ্নের মান 1। প্রথম প্রশ্ন, কারক কাকে বলে, কয় প্রকার কি কি? অকারক কাকে বলে, কয় প্রকার কি কি? সম্বন্ধ পদ বা সম্বোধন পদ কারক নয় কেন? বিভক্তি অনুসর্গ কাকে বলে, উভয়ের পার্থক্য। তারপরে তির্যক বিভক্তি কাকে বলে, বিভক্তির কাজ। নির্দেশক কাকে বলে, অনুসর্গ বিভক্তির পার্থক্য। তারপর কারকের যে প্রত্যেকটা ভাগ, যেরকম কর্তৃকারকের প্রযোজক কর্তা, নিরপেক্ষ কর্তা, তারপরে সমধাতুজ কর্তা, কর্ম বা করণ, এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে থাকে। তারপরে সমাস থেকে আসে সমাস কথার অর্থ কি, কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়, বহুব্রী, দ্বন্দ্ব আর দ্বিগু, এই সমাস তিনটের অর্থ, কোন সমাসে কোন পদের প্রাধান্য, তারপর সমাস নির্ণয়, ব্যাসবাক্য নির্ণয়। সমাস থেকে মূলত এই প্রশ্নগুলি তোমরা পেয়ে যাবে। আর বাক্য থেকে আসে বাক্য নির্মাণের প্রধান শর্তগুলো কি, তা বাক্যের যে প্রধান 3টে শর্ত, যেরকম যোগ্যতাহীন একটা বাক্যের উদাহরণ দাও, বা একটা বাক্য দিয়ে দিল কোনো একটা বৈশিষ্ট্য থাকলো না, সেইগুলো আমাদের চিহ্নিত করতে হবে। আর বাক্য মূলত পরিবর্তন আসে, হয়তো সরল বাক্য দিয়ে দিল, যৌগিক বাক্যে বা জটিল বাক্যে পরিণত করতে হয়, সেটা শিখতে হবে। আর বাচ্চা থেকেও ঠিক তাই,
বাচ্য কাকে বলে, বাচ্য কয় প্রকার, আর কর্মকর্তৃবাচ্য কাকে বলে বা উদাহরণ সেটাও পরীক্ষাতে আসে। কর্মকর্তৃবাচ্য মানে কর্মপদ যখন কর্তার মতো বা প্রাণীর মতন আচরণ করে তখন তাকে কর্মকর্তৃবাচ্য বলা হয়। যেমন ঘন্টা বাজে, শাক বাজে, সভা ভেঙে গেল, এগুলো হচ্ছে কর্মকর্তৃবাচ্য। এরপরেই আসছি বঙ্গানুবাদ। বঙ্গানুবাদের জন্য বরাদ্দ নম্বর হলো 4। মূলত 4টে সেন্টেন্স দেওয়া থাকে, তোমাদের 4টে বাক্যই নিচে নিচে লিখতে হবে, তাহলে সম্পূর্ণ নম্বর পাওয়া যায়। আর এটা আক্ষরিক বা হুবহু অনুবাদ করলে চলবে না, সেটা পড়ে বাংলার যে বাক্যের গঠন সেইভাবে ভাবানুবাদ করতে হবে। এর জন্য তোমরা মাধ্যমিকের 10 বছরের বঙ্গানুবাদ দেখলেই একটা ধারণা চলে আসে এবং ওর মধ্যে থেকেই কমন পাওয়া যায়। এবারে আসছি নির্মিতি রচনায়। আমাদের পরীক্ষায় সংলাপ রচনা অথবা দিয়ে প্রতিবেদন রচনা, অর্থাৎ এই দুটোর মধ্যে যে কোনো একটার উত্তর লিখতে হবে। বরাদ্দ নম্বর 5। সংলাপ হলো দুইজনের মধ্যে কাল্পনিক কথোপকথন, যেমন অনলাইনে ক্লাস নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ, মাধ্যমিক পরীক্ষার পর কি নিয়ে পড়াশোনা করব সেই নিয়ে দুই বন্ধুর সংলাপ, পরীক্ষায় পাশ ফেল থাকা উচিত কিনা সেই নিয়ে সংলাপ। এইরকম কোনো একটা বিষয় উল্লেখ করে দেবে, তা নিয়ে সংলাপ রচনা করতে হবে। আর প্রতিবেদন হলো সংবাদপত্রের রিপোর্ট, অর্থাৎ কোনো একটা বিষয় দিয়ে দেবে, সেটাকে নিয়ে সংবাদপত্রের উপযোগী প্রতিবেদন রচনা করতে হবে। এর মধ্যে থাকতে পারে দ্রব্যমূল্য বৃদ্ধি, পথ দুর্ঘটনা, তারপর সেফ ড্রাইভ সেভ লাইফ, বা হাসপাতালে বিনা চিকিৎসায় মৃত্যু, ডেঙ্গুতে মৃত্যু, জলাভূমি বুঝিয়ে বহুতল প্রাসাদ নির্মাণ, স্কুলে কোনো অনুষ্ঠান হয়েছে সেটা জানিয়ে সংবাদপত্রের উপযোগী প্রতিবেদন, বৃক্ষরোপণ সপ্তাহ, চন্দ্রযান 3 সাফল্য, এই নিয়ে যে কোনো একটা বিষয়ে প্রতিবেদন রচনা। এবারে আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, তা হলো প্রবন্ধ রচনা। এবছর অর্থাৎ 2024-এর মাধ্যমিক পরীক্ষায় আসার মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবন্ধ হলো দৈনন্দিন জীবনে বিজ্ঞান। তারপরেই থাকছে ছাত্র সমাজের দায়বদ্ধতা, বাংলার উৎসব, চন্দ্রযান 3, পরিবেশ দূষণ ও তার প্রতিকার এবং বিশ্ব উষ্ণায়ন। আশা করি এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। আলোচনার শেষাংশে আমার এই সাজেশন তৈরির দ্বিতীয় কৌশল উল্লেখ করব। তা হলো এক একটা গল্প কবিতা ভালো করে পড়ার পর তার যে বিষয়, সেই বিষয়ের ওপর আমাকে প্রশ্ন করতে হবে। একটা বিষয়ের ওপর যেন একাধিক প্রশ্ন না হয়, তাহলে অটোমেটিকভাবেই প্রশ্নের সংখ্যা অনেক কম হবে। তাহলে আজ এই পর্যন্তই। তোমরা কে কেমন পরীক্ষা দিলে অবশ্যই জানাবে, আর তোমাদের সকলের চূড়ান্ত সাফল্য কামনা করি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।